নিউজ 18 বাংলায় স্বাগত। জনতার দরবার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করলেন। তারপর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ক্ষোভ, বিক্ষোভ, ভাঙচুর সবকিছু নজরে পড়ল। তারই মাঝে 48 ঘন্টার মধ্যে সেই অগ্নিপথ প্রকল্পের কিছুটা বদলও হলো। তাও ক্ষোভ, বিক্ষোভ, প্রতিবাদ, ভাঙচুর চলতে থাকলো। রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেল। কিন্তু এই সবের মাঝে অগ্নিপথ নিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ হয়ে গেল। অগ্নিপথ প্রকল্পে নিয়োগের প্রথম বিজ্ঞপ্তি জারি। অগ্নিপথে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করলো সেনা। অর্থাৎ ক্ষোভ, বিক্ষোভ, রাজনৈতিক তরজা সবকিছুর মাঝে অগ্নিপথ মিশন শুরু হয়ে গেল। 22 তারিখ থেকে রেজিস্ট্রেশনের কাজও শুরু হয়ে যাবে। অর্থাৎ খুব বিক্ষোভ চলছে, সবকিছু চলছে। আর এই অগ্নিপথ নিয়ে এখনো পর্যন্ত রাজনীতিও গরম হয়ে রয়েছে। আর অগ্নিবীরদের নিয়ে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়ের বক্তব্য, তার বক্তব্যের জেরে জোর বিতর্ক, যার আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে রাজনৈতিক তরজা এখন পুরো দমে। দেখুন। मुझे अगर इस ऑफिस में, बीजेपी के ऑफिस में सिक्योरिटी रखना है तो मैं अग्निवीर को प्राथमिकता दूंगा। డ్రైవర్స్ వేరే ఉంటారు, ఎలక్ట్రీషియన్స్ వేరే ఉంటారు, బట్టలు ఉతికే వాళ్ళు వేరే ఉంటారు, హెయిర్ కటింగ్ చేసే వాళ్ళు ఉంటారు. ఈ రకంగా వేల పోస్టులు ఉంటాయి. এই জন্য আপনি অগ্নিবীর করেছেন। এরকম সমস্ত নেতাকর্মীদের অবিলম্বে দল থেকে বহিষ্কার করা উচিত। ঝেঁটিয়ে এই দুটোকে আগে ভারতবর্ষ থেকে তাড়ানো উচিত। 4 বছরের চুক্তিতে সেনায় নিয়োগ, মোদী সরকারের অগ্নিপথ প্রকল্পে দেশ জুড়ে প্রতিবাদ, গরম রাজনীতিও। कई फैसले, कई रिफॉर्म तात्कालिक रूप से अप्रिय लग सकते हैं, लेकिन समय के साथ उन रिफॉर्म्स का लाभ आज देश अनुभव करता है। বিক্ষোভ সামলাতে আসরে পদ্ম ব্রিগেডের নেতা মন্ত্রীরা, আর এটা করতে গিয়ে কৈলাশ বিজয়বর্গীয়র মন্তব্যে জোর বিতর্ক। ट्रेनिंग लेगा और 4 साल की सेवा करने के बाद निकलेगा। मुझे अगर इस ऑफिस में, बीजेपी के ऑफिस में सिक्योरिटी रखना है तो मैं अग्निवीर को प्राथमिकता दूंगा। మిలిటరీలో కూడా డ్రైవర్స్ వేరే ఉంటారు, ఎలక్ట్రీషియన్స్ వేరే ఉంటారు, అందులో బట్టలు ఉతికే వాళ్ళు వేరే ఉంటారు, లేకపోతే మరి మన హెయిర్ కటింగ్ చేసే వాళ్ళు ఉంటారు. ఈ రకంగా వేల పోస్టులు ఉంటాయి. বিজেপির নেতা তার ছেলে বিসিসিআই সেক্রেটারি হবে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হবে, কৈলাশ বিজয়বর্গীয় তার ছেলে এমএলএ হবে। আর সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষের ছেলে 4 বছর অগ্নিবীর করে বিজেপির অফিসের দারোয়ানগিরি করবে। স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি কি বলেছে? বলেছে কেউ নাপিত হবে, কেউ ইলেকট্রিশিয়ান হবে। এই জন্য আপনি অগ্নিবীর করেছেন। এরকম সমস্ত নেতাকর্মীদের অবিলম্বে দল থেকে বহিষ্কার করা উচিত। ঝেঁটিয়ে এই দুটোকে আগে ভারতবর্ষ থেকে তাড়ানো উচিত। কৈলাসের মন্তব্যের প্রেক্ষিতে রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, স্বাধীনতার পর 52 বছর যারা তেরঙ্গা ওড়াননি তারা আর সেনাকে কি সম্মান করবেন? প্রধানমন্ত্রী নীরবতাই বুঝিয়ে দিচ্ছেন এই সম্মানহানিতে তার কোনো আপত্তি নেই। নিউজ 18 বাংলা। অর্থাৎ অগ্নিপথ মিশন শুরু হয়ে গিয়েছে। সেই মিশনের রাজনীতির রং নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নাম করেনি, কিন্তু বলেছেন ভালো কিছু করার যখন কাজ শুরু হয় তখন রাজনীতির রং লেগে যায়। সত্যি কি রাজনীতির রং লেগে যায়? সত্যি কি মানুষের যে প্রতিবাদ করছে সেই প্রতিবাদে কোনো মানে নেই? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবো। আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় করিনি। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কোহিনুর মজুমদার, আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা কেয়া ঘোষ, আমার সঙ্গে রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি, কামরাজ্জমান চৌধুরী কংগ্রেস নেতা আমার সঙ্গে রয়েছেন, প্রদীপ চট্টোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন। আমি সবার প্রথমে কেয়া দিয়ে আপনার কাছেই জানতে চাই, অগ্নিবীর যারা হবেন তাদের জন্য হ্যাঁ অনেক সুযোগ সুবিধার কথা বলা হয়েছে এবং সত্যি সেটা যথেষ্ট প্রশংসনীয় পদক্ষেপ, যা গতকাল অনেকটা পরিষ্কার হলো। এর আগে অতটা পরিষ্কার ছিল না, গতকাল অনেকটা পরিষ্কার হয়েছে। কিন্তু সেই অগ্নিবীররা নিরাপত্তারক্ষী। দেখুন, প্রথম কথা বলে রাখি, কৈলাশ বিজয়বর্গীয় জি তিনি যেটা বলেছেন তার ভুল ব্যাখ্যা করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে কিছু টুলকিট গ্যাং আছে, তারাই ভুল ব্যাখ্যা করেছেন। আর বিজেপির ভারতীয় সেনার প্রতি ভারতীয় জনতা পার্টির কি মনোভাব সেটা মনে হয় দেশের প্রতিটা মানুষ জানেন।
বরং যারা বিরোধিতা করছেন তাদের কি মনোভাব, এবং আমি যার কথা শুনছিলাম সে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কথা পরে আসছি, কিন্তু বামেরা যারা বিরোধিতা করছে, এই বামেরা কি বলে ভারতীয় সেনাকে? তারা বলেন না ন্যাশনালিস্ট ফোর্স, তারা বলেন প্রফেশনাল ফোর্স। তারা, আমি সত্য মিথ্যা হয়তো প্রতিবাবু রয়েছে আমাকে সঠিক বলে দেবেন, তারা যখন ইন্দো চায়না যুদ্ধের সময় তখন ভারতীয় সেনাকে তারা রক্ত দিতে পর্যন্ত অস্বীকার করেছিলেন। তো এই বামেদের কাছ থেকে বা এই টুকরে টুকরে গ্যাংয়ের কাছ থেকে ভারতীয় সেনা সম্পর্কে নিশ্চয়ই মন্তব্য শুনবো। আমি শেষ করি। অভিষেক আমি যেটা অভিষেক বাবুর কথা বলি, অভিষেক বাবু কি বললেন, কি কাকে বহিষ্কারের কথা বললেন। আচ্ছা, ওনার দলে যে চোর জোচ্চর গুলো আছে তাদের উনি কবে বহিষ্কার করবেন? আগে তাদের বহিষ্কার করুন। আর উনি মানে দলতন্ত্র, পরিবারতন্ত্র এসব নিয়ে কথা বলছেন। উনি যেন কার ভাইপো, ওনাকে যেন কিভাবে বসানো হয়েছে, উনি কবে কোন সংগঠনের বুথ স্তর থেকে কাজ করেছেন, এই কথাগুলো না ওনাকে মানে না। কেয়াদি, আপনি সোশ্যাল মিডিয়ার উপর পুরো দায় ছাড়লেন, কিন্তু কৈলাস বিজয়বর্গীয়ের বক্তব্য তো আমরা শোনাচ্ছি। তিনি তো পরবর্তীকালে, তিনি তো শর্মিষ্ঠা, তাহলে পরবর্তী বক্তব্যটাও বলো। তিনি তো পরবর্তীকালে উনি ওনার বক্তব্যের যে ব্যাখ্যা তিনি তো নিজেই দিয়েছেন, এবং সেটাও তো বলেছেন যে আমি যেটা বলেছিলাম তার অপব্যাখ্যা করা হয়েছে। সুতরাং যদি তার প্রাথমিক বক্তব্যটাকে নেওয়া হয়, তাহলে পরবর্তীকালে তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, তিনি কর্মবীর বলে তাদের উল্লেখ করেছেন, সেই বক্তব্যটা কিষণ রেড্ডি কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী, তিনি বলছেন গাড়ি চালক, ইলেকট্রিশিয়ান, ধোপা, নাপিত। এই ভাষাটা তো আমি তো জানি না, আমি আপনাদের এখানে ওই সাবটাইটেলসে দেখলাম, হ্যাঁ ট্রান্সক্রিপশনে দেখলাম, এই ভাষাটা আমি জানি না উনি এক্স্যাক্ট কি বলেছেন, সঠিক কি বলেছেন আমার সত্যিই জানা নেই। উনি, আমি যদি পুরোটাও না জানি, আমি জেনে বলছি, উনি একজন কেন্দ্রীয় দায়িত্বশীল মন্ত্রী, এবং উনি যখন বলেছেন কোনো কথা, আমি জানি না এই ট্রান্সক্রিপ্টটা, আমি সত্যি কথাই আপনাদের চ্যানেলের প্রতি পূর্ণ আস্থা রেখেই বলছি, আমি পুরো ট্রান্সক্রিপ্ট, পুরো কথাটা না বলে। এবং আচ্ছা, আর্মিতে আপনি জানেন নিশ্চয় শর্মিষ্ঠা, বিভিন্ন পদ রয়েছে, সেখানে গাড়ির চালক রয়েছে আর্মিতে, সেখানে বিভিন্ন পদে রয়েছে। মানে আমার বাবার গাড়ি, আমি বলছি আমার বাবা, না আমার, আপনি কি তাহলে গাড়ি চালকদের ছোট করছেন? আমি কখনো ছোট করছেন? আমি বলছি আমার বাবা মিনিস্ট্রি অফ ডিফেন্সে, আমার বাবা নিজে মিনিস্ট্রি অফ ডিফেন্সে কর্মরত ছিলেন। আমি খুব গর্বের সঙ্গে, আমি খুব কাছ থেকে দেখেছি, আমি সেনাবাহিনীর লোকদের ছোট ছিলাম তখন আমি দেখেছি তাদের। তো সেখানে এমনও লোক রয়েছে তা বিভিন্ন পদে রয়েছে যারা রান্না করেন যুদ্ধতে, তাহলে তারাও তো সেই সেনাবাহিনীর অংশ। না, আমি তা বলছি না, আপনি উনি কি দেখুন, বেসিক ব্যাপারটা থেকে এরকম ঘুরিয়ে ফিরিয়ে কাব্যগ্রন্থ রচনা করে তো লাভ নেই। যারা আন্দোলন করছে বা মূল যাদের বিরোধিতা করছেন, তাদের মূল লক্ষ্য যেটা সেটা হচ্ছে পার্মানেন্ট জব, মানে স্থায়ী কর্মসংস্থানের জন্য তারা আন্দোলন করছে। এবং বাকি যেগুলোই বলছেন, এই ধরুন কারো কাপড় ধুয়ে দেওয়া, লন্ড্রি সার্ভিস বা ড্রাইভিং সার্ভিস, এগুলো সবকটাই আনঅর্গানাইজড, মোস্টলি আনঅর্গানাইজড সেক্টর। তো কাউকে আপনি অর্গানাইজ সেক্টরে নিলেন, 4 বছর রাখলেন, রাখার পর আপনি তাদের মানে আনঅর্গানাইজ সেক্টরে দিয়ে দিলেন, এটা তারা মানবে না। তাদের দাবি পার্মানেন্ট জব। 2, কারণটা কি, 1 লক্ষ সৈন্য পদে তার থেকে বেশি পদ বেসিক্যালি ফাঁকা। তাহলে পার্মানেন্ট চাকরি না দিয়ে এই ইন্টার্নশিপের, সোকল্ড ইন্টার্নশিপের চাকরি দিয়ে এই 1 লক্ষ পদকে রোল ওভার করিয়ে, মানে প্রত্যেকবার রোল ওভার করিয়ে চালানোর চেষ্টা। আর আপনি বলুন তো, 4 বছর একটি মানুষ সে সেনার ট্রেনিং নেবে, সেনার কাজ করবে, তারপর আপনি তাকে সিভিল সোসাইটিতে এক্সপোজড ছেড়ে দেবেন, এটা কি খুব বুদ্ধিমানের কাজ, খুব সেন্সিটিভ কাজ? আমার তো মনে হয় না। দেখুন, এই অগ্নিবীর প্রকল্প প্রায় মোটামুটি আমার ধারণা নোটবন্দির রেকর্ড ভেঙে দেবে। 60 দিনে 50 বার চেঞ্জ হয়েছিল নোটবন্দি। এটাও শুনছি চেঞ্জ হচ্ছে, মানে নোটবন্দি রেকর্ড ভাঙবে কি ভাঙবে না, চেঞ্জ হচ্ছে বলা হচ্ছে, বিক্ষোভের জন্য চেঞ্জ না, এগুলো সব ছিলই, কিন্তু পরে ক্লারিফাই করা হচ্ছে। গতকাল 3 সেনা কর্তা এরকম বলছে। নোটবন্দির ক্ষেত্রেও আমরা দেখেছিলাম, এখানেও আমরা দেখছি যে চেঞ্জ হচ্ছে, এবং এটা একটা সরকারের একদম কনসিস্টেন্ট গ্রস ক্যালাসনেস, মানে আটার ক্যাবলামি। একদম কোহিনূর, আপনি যখন বলছেন যে স্থায়ী চাকরির দাবিতে এই প্রতিবাদ এবং এই বিক্ষোভ চলছে, তখন আমি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি এই বিক্ষোভের পেছনে কি কারণ দেখাচ্ছেন সেটা শুনবো, তারপর সৈকতের কাছে আসছে। যে ধরনের প্যাটার্ন দেখা যাচ্ছে, সেই প্যাটার্ন গুলো নূপুর শর্মার ক্ষেত্রে এবং এই ক্ষেত্রেও বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং বেশ কয়েকটি রাজ্যে একই রকমের প্যাটার্ন দেখা যাচ্ছে। এই ধরনের ঘটনাগুলোর পেছনে
ভারত বিরোধী কিছু শক্তি, সেই ধরনের শক্তি এর মধ্যে ইনভলভমেন্ট আছে। তো আগামী দিনে যদি জেএমবি থেকে শুরু করে হুজি থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলো আছে তাদের ইনভলভমেন্ট যদি এই ঘটনায় পাওয়া যায় তাহলে অবাক হওয়ার মতো কিছু থাকবে বলে আমার মনে হয় না। ঠিক এই জায়গা থেকে আমি আসবো কোহিনুর, অবশ্যই আসবো। সৈকত, মানে ভীষণ সেন্সিটিভ বক্তব্য সত্যি। প্রতিবাদ বিক্ষোভ করার অধিকার প্রত্যেকের রয়েছে, কিন্তু যে প্রতিবাদ বিক্ষোভ আমরা দেখেছি সেটাকে কেউই সমর্থন করে না। যে ট্রেন জ্বালিয়ে ভাঙচুর করে প্রতিবাদ বিক্ষোভ হতেই পারে, কিন্তু ট্রেন জ্বালানো ভাঙচুর কখনো প্রতিবাদ হতে পারে না। কিন্তু এই যে বক্তব্য সুকান্ত মজুমদারের বক্তব্য যে ভারত বিরোধী শক্তি কাজ করছে, সত্যিই যদি সেটা হয় তাহলে তো ভীষণ চিন্তা। দেখুন, বারে বারেই রাষ্ট্রের সরকার যে ক্ষমতাসীন দল, তারা আমরা রাষ্ট্রের ক্যারেক্টার বরাবরই বামপন্থীরা সেই অ্যাঙ্গেলে বিশ্লেষণ করি যেখানে দাঁড়িয়ে রাষ্ট্র চায় যে তার বিরোধী কণ্ঠস্বরকে সবসময় স্তব্ধ করে দিতে। নিশ্চিতভাবে এই দেশের বুকে এমন একটা সরকার রয়েছে যে সরকারটাকে আমরা তার সমস্ত চরিত্রের দিক থেকে আমরা মনে করি সেটা ফ্যাসিস্ট সরকার। কিন্তু এইখানে দুটো পয়েন্ট খুব উল্লেখযোগ্য। কিয়াদি বলবার সময় বলেছেন যে ভারত, আমাদের লেফটের একটা রেফারেন্স তুলে ভারত চায়না যুদ্ধের সময়, দেখুন কেয়াদি 1947 সালের আগের ইতিহাসটাও বিজেপি আরএসএস এর একটু মনে রাখা উচিত। ভারত চায়না যুদ্ধ যখন হয়, আপনি যে বললেন না যে রক্ত দিতে অস্বীকার করেছিলেন, আপনি ইতিহাসের তথ্য খুলে দেখে নেবেন যখন ভারত চায়না যুদ্ধ হয় তখন গোটা দেশের মধ্যে সর্বাধিক ব্লাড ডোনেশন ক্যাম্প, প্রথম ব্লাড ডোনেশন উৎসব, রক্তদান উৎসব তৈরিতে আমরা রেকর্ড করেছিলাম তখন ছাত্র ফেডারেশনের কর্মীরা। এক। দুই হচ্ছে, আপনারা যেমন আজকের দিনে বারে বারে এই যে দেশের শত্রু একটা কোরিলেটেড করে দেওয়া একটা পার্টিকুলার ধর্মের মানুষদের দিকে। আচ্ছা, হরিয়ানায় তোমার স্মরণে আছে শর্মিষ্ঠা, হরিয়ানাতে ডেরা সাচ্চার ওই যে গন্ডগোলটার সময় 3টে রাজ্য পুরোপুরি টোটালি ডিস্টার্ব, এবং সেই সময়ে বিজেপির কেন্দ্রের সরকারের ভূমিকা বা বিজেপির যে দৃষ্টিভঙ্গি সেটা কোন অ্যাঙ্গেলে ছিল? এক, সাধ্বী প্রজ্ঞা কি অবস্থা দাঁড়িয়েছিল, বা পদ্মাবতী যখন সিনেমা রিলিজ হলো তার পরবর্তীকালে কি ভূমিকা দাঁড়িয়েছিল। আমি আর একটা লাইনে শেষ করব, কোহিনুর বিজেপির বিরুদ্ধে যা যা লজিক এখানে এস্টাবলিশ করলো আমি একদম একমত। অর্গানাইজ সেক্টরকে দুর্বল করে আনঅর্গানাইজ সেক্টরে ইউথকে ঠেলে দেওয়া এটা দেশের পক্ষে খুব ভয়ঙ্কর। আচ্ছা, পশ্চিমবাংলায় সর্বাধিক রেকর্ড হয়েছে মমতা ব্যানার্জি সরকার 2011-এর পরে আনঅর্গানাইজ সেক্টরে রিক্রুটমেন্ট বেড়েছে। এক, সিভিক ভলেন্টিয়ার, সিভিক পুলিশ, সিভিক টিচার। পাহাড়ে নির্বাচন, গত 7 দিনে আমরা তথ্য দিয়ে বলেছি 233টা পাহাড়ে কন্ট্রাকচুয়াল টিচার উইদাউট এক্সামিনেশন রিক্রুট করেছে তৃণমূল। একদম বোঝা যাচ্ছে, একদম বোঝা যাচ্ছে। কিন্তু বলছি, যদি দৃষ্টিভঙ্গি পরিষ্কার রাখতে হয় তাহলে নীতির প্রশ্নে পরিষ্কার থাকতে হবে। বিজেপির সঙ্গে ঘর করে জাতীয়তাবোধ, এই বিজেপি বিরোধী লড়াইয়ে বিজেপির প্রতি লয়ালের একটা গোপন আতাত রেখে কখনো বিজেপিকে লড়া যায় না। এই লড়াই লড়তে গেলে প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এমপিদের পার্লামেন্টের বিরুদ্ধে খুব সংক্ষেপের রিঅ্যাকশন তোমার নেব, সংক্ষেপের রিঅ্যাকশন আপনার নেব। তবে আমি একটুখানি মোহাম্মদ সেলিমের বক্তব্যটাও শুনিনি, তার বক্তব্যে আরো বেশি পরিষ্কার যেটা সৈকত বলো। একবার মোহাম্মদ সেলিম তিনি কি বলছেন শুনবো। আচ্ছা, মিলিটারির ব্যাপারে একটা দেশের সুরক্ষার জন্য সরকার বলছে এরকম কন্ট্রাক্টরের কাছ থেকে ভাড়ায় নিয়ে আসা হবে, লাগানো হবে, তারপর খেল খাতাম, পয়সা হাজার, আবার যে নিজের বাড়ি চলে যাও, কোনো পেনশন থাকবে না। কি কারণে 17 বছর 18 বছরের ছেলে মেয়েরা মমতা ব্যানার্জি মনে করলেন তাহলে মাইনেও বেশি দিতে হবে না, কোয়ার্টারও দিতে হবে না, ভাতাও দিতে হবে না, ওভারটাইমও দিতে হবে না, রেশনও দিতে হবে না, মেডিকেলও দিতে হবে না, পেনশনও দিতে হবে না। এটা একেবারে ঠিক। তাহলে এখানে যেমন সিভিক পুলিশ, ওরকম মোদি বলছেন সিভিক মিলিটারি, সিভিক সেনা হবে। কোহিনুর খুব সংক্ষেপে। সিভিক পুলিশ আনঅর্গানাইজ সেক্টর নয়, 60 বছরেরই চাকরি। এক। আর 2 নম্বর হচ্ছে সিভিক পুলিশ রিক্রুটমেন্টের সময় একটা দেশলাই বাক্স পর্যন্ত পশ্চিমবাংলার কোনো কোনায় জ্বলেনি, একটা ক্ষোভের পর্যন্ত হয়নি। যে ক্ষোভ সিপিএমের নিজের পার্টি অফিসে আগুন জ্বালিয়েছিল সেই ক্ষোভে আজকে সিপিএম নিজেরাই ছাই হয়ে গেছে। অতএব এটা দুটোকে কম্পেয়ার করে লাভ নেই। এদের আসলে অভ্যেসটা হচ্ছে ন্যারেটিভ সেট করা যে আমরাই মার্কেটে আছি, এটাতে মার্কেটে নেই। সেটা এস্টাবলিশ করতে গিয়ে তৃণমূল বিজেপিকে এক করিয়ে দেয়, তার রেজাল্ট হয়েছে। দেখুন, দুটো আলাদা জিনিস, আবার বলছি দুটো আলাদা জিনিস। সিভিক পুলিশ 60 ইয়ার্স জব, 60 বছর পর্যন্ত। আমি এবার বরং দেখে নিই, মানে যে অর্গানাইজ আনঅর্গানাইজ এই বিষয়টা বারবার উঠে আসে, প্রথম থেকে যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল যে 4 বছর পর এদের ভবিষ্যৎ কি হবে, সেটা যেন গতকাল কিছুটা পরিষ্কার হলো। অনেক সুযোগ সুবিধার কথা বলা হলো, এরপরও কি সেই একই প্রশ্ন একই সমালোচনা উঠবে? একবার দেখো কি কি সুযোগ সুবিধার কথা গতকাল বলা হয়েছে। রাষ্ট্র সর্বোপরি। 4 বছরের চুক্তিতে সেনায় নিয়োগ, এই অগ্নিবীরদের জন্য থাকছে একগুচ্ছ সুযোগ সুবিধা। কর্মরত অবস্থায় দ্বাদশ উত্তীর্ণের সার্টিফিকেট দেওয়া হবে। প্রশিক্ষণের পর দক্ষতার শংসাপত্র দেবে ভারত সরকার। বাহিনীর অন্য জওয়ানদের সঙ্গে কোনো বৈষম্য নয়।
বাকি জওয়ানদের সমান ভাতা, সুযোগ সুবিধা। 4 বছরের মধ্যে শহীদ হলে পরিবারকে 1 কোটি টাকা, বিমার প্রিমিয়াম দিতে হবে না। অবসরের পর পিএফ এর আদলে মিলবে সেবা নিধির টাকা, সেবা নিধির জন্য কোনো আয়কর দিতে হবে না। देश को अपने 4 साल सीना तान संकल्प कर। 4 বছর পর 25% অগ্নিবীরের চাকরি পাকা হবে সেনাবাহিনীতে, বাকিদের জন্য থাকছে অবসরকালীন নানা সুবিধা। অগ্নিবীরকে প্রাক্তন সেনা কর্মীর মর্যাদা দেওয়া হবে। একাধিক রাজ্য প্রাক্তন অগ্নিবীরদের চাকরি দিতে রাজি। সিএপিএফ ও পুলিশের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার। প্রাক্তন অগ্নিবীরদের জন্য অসম রাইফেলসে 10% সংরক্ষণ। 3 বাহিনীর সব শাখায় 10% সংরক্ষণ। মার্চেন্ট নেভিতে 10% সংরক্ষণ। ব্যক্তিগত উদ্যোগে কিছু করতে চাইলে ব্যাংক থেকে ঋণ। ডিপ্লোমা বা ডিগ্রি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে। নির্দিষ্ট কোনো পেশায় যেতে চাইলে ব্রিজ কোর্স। নিউজ 18 বাংলা। রাজ্যবান্ধা, এই জায়গা থেকে কি বলবেন? প্রধানমন্ত্রী বক্তব্য হয়েছিল, সেই প্রধানমন্ত্রী মানে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী বক্তব্য চেয়েছিলেন, সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীও বক্তব্য দিয়েছেন, গতকালও দিয়েছেন, আজও দিয়েছেন, কি বলবেন সেক্ষেত্রে? দেখো শর্মিষ্ঠা, প্রথম কথা, এই দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন বেকারদেরকে চাকরি তো দিতে পারছেন না, উনি একটা সাজেশন দিয়েছিলেন যে পকোড়া তলো।